হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরও একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস, আর আজকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি পর্ষদের 36 নম্বরের প্রিপারেশন সিরিজের 14 নম্বর ভিডিওতে। এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা পর্ষদের প্রত্যেকটা পেপারকে ডিসকাস করে দিচ্ছি এবং একদম নিখুঁত অ্যান্সার সমেত করে দিচ্ছি। দেখবে যেই অ্যান্সারসগুলো শুধু তোমাকে ওই রাটা রাটা অ্যান্সার বলছি না যে এটার অ্যান্সার এটা হবে, এটার অ্যান্সার এটা হবে, প্রপার পদ্ধতিতে তোমাকে শেখানো হচ্ছে যে কিভাবে সেই অ্যান্সারসগুলো আসছে, কিভাবে সেগুলোকে করানো হচ্ছে। দেখবে এই পেপারগুলোকে যদি তুমি এ টু জেড পুরো করে নিতে পারো, যার মধ্যে কি কি আছে, এবিটিএ এবং টার্গেট মিলিয়ে 4খানা পেপার আছে, আর বাকি যে কটাই পেপার আমি করেছি সব কটাই পর্ষদের আছে। আমাদের পর্ষদের মোট 16খানা পেপার এটা নিয়ে ডিসকাস হয়ে গেল, আর মাত্র 2খানা পেপার পড়ে আছে। তার মানে বুঝতেই পারছো প্রিপারেশন জোর কদমে আছে। আমি তোমাকে একটা কথা বলতে পারি, আমার এই এমসিকিউ ভিএসএ কিউ এর ভিডিওগুলো যে সব দেখে নেবে, সে 36-এ 36 পেতে বাধ্য। মানে এই প্রিপারেশনটা তার হয়ে যাবে। খুব জোরে একটা সে ভুল করতে পারে, নমিনাল ভুল করতে পারে একটা, তার থেকে বেশি কিন্তু সে অ্যাফোর্ড করতে পারবে না। আর এর পাশাপাশি কিন্তু আমি 2 মার্কসের ভিডিও করছি, যে 2 মার্কসের ভিডিওগুলো তোমাকে অঙ্ক এবং তার সাথে সাথে উত্তর লেখার কৌশল দুটোই শেখাবে। তাহলে মোটামুটি প্রিপারেশন হোল হার্টেডলি আমি করিয়ে দিচ্ছি, পুরোটা আমার দায়িত্ব হয়ে গেছে। তার পাশাপাশি দেখবে মাধ্যমিকে কিভাবে অ্যাপিয়ার করতে হয়, কিরকম নিয়ম কানুনগুলো ফলো করতে হয়, কিরকম ভাবে তোমার প্রস্তুতি হওয়া উচিত মাধ্যমিকের আগের দিন, সেই সমস্ত কথাগুলোকে নিয়ে বলেছি। খাতা কিভাবে গোছাতে হয়, কিভাবে মার্জিন টানতে হয়, সব দেখবে আমার ভিডিওর মধ্যে রয়েছে। সো একটুখানি গিয়ে চেক আউট করে নিও বিষয়টা। যারা চ্যানেলটাতে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ মাধ্যমিকের পুরো ফিজিক্যাল সায়েন্সের গোটা প্রিপারেশনটা একমাত্র এই চ্যানেলের মধ্যেই করানো হয়েছে। সেটা তুমি পুরো ইউটিউব ঘেটে দেখে নিতে পারো। ঠিক আছে, চলো। যদি ভিডিওটা ভালো ভালো লেগে থাকে একটুখানি লাইক টাইক করে দিও ভাই। আমি বলি না সচরাচর এই জিনিসটা, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। আর একটুখানি শেয়ার টেয়ার করে দিস, তার কারণ হচ্ছে যাতে বেশি সংখ্যক ছেলে মেয়ে ভিডিওগুলোকে দেখতে পায়। চলো পুরো ভিডিওটা দেখো, কমেন্ট সেকশনের মধ্যে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর ভিডিওর মধ্যে আমি অনেক জায়গাতে কমেন্ট করতে বলি, সেগুলো অবশ্যই করো, ঠিক আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা কথা বলা উচিত। আমার চ্যানেল যদি তোমরা একটু চেক আউট করো, তোমরা দেখবে প্লে লিস্টের মধ্যে কতগুলো ওয়ান শট রিভিশনের ভিডিও আছে, যার মধ্যে ধাতুবিদ্যা রয়েছে, জৈব রসায়ন রয়েছে, চলতড়িৎ রয়েছে, অজৈব রসায়ন রয়েছে। এগুলো কিন্তু একটুখানি চেক আউট করে নিতে পারো, যার যার সমস্যা আছে করে নিতে পারো। আর তার পাশাপাশি বলে রাখি, চলতড়িতে সব অঙ্ক আর আলোর সব প্রমাণ কিন্তু এর পরের ভিডিও থেকেই আসছে, ঠিক আছে। চলো প্রথম প্রশ্নটা দেখতে পাওয়া যাক কি বলে দিয়েছে। বলেছে স্ট্র্যাটোপজে বায়ুর উষ্ণতা কত। একটু কনফিউজিং প্রশ্ন হতে পারে অনেকের কাছে, বিকজ এগুলো সচরাচর কেউ হুট করে পড়ে আসে না। কিন্তু ব্যাপারটা একটুখানি শুনে রাখ মন দিয়ে। দেখ, স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা থাকে সেটা একটু অন্য ধরনের স্তর হয়। কেন না, সেখানে ওই উষ্ণতাটা মোটামুটি একটা রেঞ্জ থাকে, -56 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেঞ্জ হয়। এখন বিষয়টা হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটার মধ্যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাটা বাড়তে থাকে। মানে -56 ডিগ্রি থেকে বেড়ে 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 আলটিমেটলি 0 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছাতে শুরু করে। এখন বিষয়টা হচ্ছে, যখন স্ট্র্যাটোস্ফিয়ারটা শেষ হয়ে মেসোস্ফিয়ারটা শুরু হয়, তখন ওই স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সংযোগস্থলে একটা অঞ্চল থাকে, যেখানটায় উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, উষ্ণতাটা যেখানটা স্থির থাকে। ওই স্থির উষ্ণতার অঞ্চলটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। এখন এই স্ট্র্যাটোপজের উষ্ণতা কত হয়ে যাবে বল? 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। চলো দেখা যাক পরেরটা কি বলে দিয়েছে। বলেছে ফটোগ্রাফিক ক্যামেরাতে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কি। আচ্ছা, ফটোগ্রাফিক ক্যামেরাতে দেখো সৎ প্রতিবিম্ব তো তৈরি হয়, তার সাথে সাথে অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে অপশন বি উইল বি দ্য কারেক্ট অপশন, যে সৎ এবং অবশিষ্ট। আশা করছি বিষয়টা ক্লিয়ার। নেক্সট প্রশ্ন কি বলেছে, তাপমাত্রা বৃদ্ধি পেলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কের কি পরিবর্তন হয়। ভালো ভালো প্রশ্ন কিন্তু এগুলো সব। এই প্রশ্নটার উত্তর এক একজন এক এক রকম দিতে পারে, কিন্তু আমি তোকে বলছি শোন, আসল ব্যাখ্যাটা এমনি হতে পারে যে যখন একটা মাধ্যমের তাপমাত্রা বৃদ্ধি পায় না, সেই মাধ্যমের ঘনত্বটা আস্তে আস্তে কমতে থাকে। আর যখনই ঘনত্ব কমতে থাকে তখনই তার সান্দ্রতাটাও কমতে থাকে। তার সান্দ্রতা মানে কি? সান্দ্রতা মানে হচ্ছে লাইটকে যেতে বাধা দিত যে ধর্মটা। তাহলে যদি সেইটা কমতে থাকে, তাহলে লাইট সহজে যেতে পারবে, এখান থেকে খুব সহজে পাস করতে পারবে। যদি লাইট খুব সহজে পাস করতে থাকে, তাহলে লাইটের এখান থেকে যে গতিবেগ আছে, ভি আছে, তার ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখ, আমরা তো জানি যে মিউ ইকুয়াল টু সি বাই ভি হয়। তার মানে ভি এর ভ্যালু যদি আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে মিউ এর ভ্যালু কমতে থাকার কথা। তাহলে কোনো মাধ্যমে তাপমাত্রা বৃদ্ধি পেলে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হয়ে যায় বল? হ্রাস পাবে। উইল বি কারেক্ট অপশন। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে নিচের কোন সম্পর্কটি সঠিক নয়। আচ্ছা দেখ, আমরা এই জুলের সূত্র থেকে একটা ইকুয়েশন জানি, যে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তুমি যদি জে ইকুয়াল টু 1 ধরে নাও এসআই পদ্ধতিতে, তাহলে তোমার এই সমীকরণটাই দাঁড়ায়। এখন কথাটা মন দিয়ে শোন, আমি এখানে কয়েক ধরনের চেঞ্জ করতে পারি। কি, আমরা তো জানি ভি ইকুয়াল টু আই আর হয়। তুই এবার এক কাজ কর, তুই আই ইকুয়াল টু বার কর কত হয় বল? ভি বাই আর হবে। আবার তুই এক কাজ কর, তুই আর ইকুয়াল টু কত হয় বলতো? ভি বাই আই হবে। আশা করছি প্রত্যেকে ব্যাপারটা বুঝতে পারলি
যে আমি এই সমীকরণটা থেকে দুখানা কেস বার করলাম, একটা ভি এর ভ্যালু বার করলাম, একটা আর এর ভ্যালু বার করলাম, একটা আই এর ভ্যালু বার করলাম। এবার তুই এক কাজ কর, প্রথমে এই সমীকরণটা বসা, মানে এই যে আই এর ভ্যালুটা আছে সেটাকে ভি বাই আর বসা। তাহলে এইচ ইকুয়াল টু কী হবে দেখতো, আই এর ভ্যালু আমি ভি বাই আর বসিয়ে দিই, তার স্কোয়ার আছে ইন্টু আর আছে ইন্টু টি আছে। তাহলে দেখো ভি স্কোয়ার বাই আর স্কোয়ার হয়ে গেল, ইন্টু আর হয়ে গেল, ইন্টু টি হয়ে গেল। এইবার বলো আর দিয়ে আর কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি বলো, এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার ইন্টু টি বাই আর। দেখো খোঁজো, এই দেখো ভি স্কোয়ার ইন্টু টি বাই আর। তার মানে এইটা তো তোমার কারেক্ট অপশন হতেই পারে না, কারণ বলেছে কোনটা সঠিক নয়, এটা তো সঠিক। নেক্সট এবার একটুখানি দেখি বসানো যাক, আমি একটুখানি বিষয়টা ছোট করি, জায়গা বেশি পাওয়া যাবে। এবার দেখো আমি একটু এই সমীকরণটা বসিয়ে দেখি। দেখো আমাদের সমীকরণ অনুযায়ী এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এইবার আমরা আর এর ভ্যালুটা একটুখানি ভি বাই আই বসাই, তাহলে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু ভি বাই আই ইন্টু টি। খেয়াল করে দেখো তো, আই ডি আই স্কোয়ার কাটলো, তাহলে ভি আই টি কারেক্ট অপশন পড়ে থাকলো। তাহলে এইচ ইকুয়াল টু ভি আই টি কোথায় পড়ে আছে দেখো, এই যে এখানে পড়ে আছে, তাহলে এইটাও কিন্তু দেখো সঠিক। আর এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি তো ইটসেলফ একটা সঠিক ইকুয়েশন, তাহলে কোনটা সঠিক নয়, অপশন এ উইল বি দ্য কারেক্ট অপশন। আশা করছি ব্যাপারটা প্রত্যেকে বুঝে গেছো। নেক্সট, যে প্রকার প্রত্যেকটা প্রশ্ন দেখবি ভালো ভালো, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন আজকে ভালো। বলেছে যে প্রকার তেজস্ক্রিয় বিকিরণের ফলে উৎপন্ন মৌল মূল মৌলের আইসো বার হয়। আচ্ছা, আইসো বার কথাটার মানে কি, যদি দুখানা ভিন্ন মৌলের ভর সংখ্যা সমান হয় তখন তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়ে থাকে। এবার বিষয়টা হচ্ছে ভর সংখ্যা যদি সেম হয় তার মানে ভর সংখ্যা নিয়ে কোনো ছেড়খানি হচ্ছে না ভাই, শুধুমাত্র প্রোটন সংখ্যা নিয়ে ছেড়খানি হচ্ছে। কারণ দেখ, ওপরে যেটা থাকে সেটাই ভর সংখ্যা, নিচে যেটা থাকে সেটা হচ্ছে পারমাণবিক বা প্রোটন সংখ্যা, তাই না? এবার খেয়াল করে দেখো, আমরা যদি বিটা কণাটাকে বার করি, বিটা কণাকে বার করলে ধরো আমি এ মৌল থেকে, ধরো এখানে এক্স আছে, নাম্বার দিয়ে বলছি, সাপোজ এখানে 290 আছে, এখানটায় সাপোজ 35 আছে, ধরে নে। তুই এখান থেকে বিটা কণাকে বার কর, তাহলে বিটা কণা বার করলে ধর তো সি উৎপন্ন হলো। এবার সি এর তুই জানিস ভর সংখ্যাটা অপরিবর্তিত থাকে, তাহলে 290 থেকে গেল। আর এই যে প্রোটন সংখ্যা যেটা আছে সেটা এক একক বেড়ে যায়, তাহলে 36 হয়ে গেল। তাহলে দেখ, এই যে এ আর সি উৎপন্ন হলো, এদের দুজনেরই ভর সংখ্যাটা সেম থাকলো, তার মানে এরা দুজন পরস্পরের আইসোবার। তাহলে কোন কণা বেরোলে আইসোবার তৈরি হচ্ছে, বিটা কণা উইল বি দ্য কারেক্ট অপশন। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছি নিচের মৌলগুলির মধ্যে আয়নন বিভবের সঠিক ক্রম লেখো। এটা কিন্তু একটা ভিভিআই কোয়েশ্চেন। আমি তোদেরকে এই আয়নন বিভবের সঠিক ক্রম দেখবি পর্যায় সারণী যখন ওয়ান শট রিভিশন ভিডিওটা আপলোড করবে, এরপর আমার 3টেই টার্গেট আছে, পরপর 3খানা ওয়ান শট রিভিশন ভিডিও আপলোড করে দেবো, তাহলে এন্ড হয়ে যাবে। সেখানে দেখবে আমি আয়নন বিভবের সঠিক ক্রমের ব্যাপারটা বলবো, এখানে জাস্ট যেটুকু প্রশ্ন দিয়েছে ওটাই বলি। দেখ, এই যে বিষয়টা আছে সেটাই অপশানে হবে, অপশন বি উইল বি দ্য কারেক্ট অপশন। এখন কারণ যেটা আছে সেটা কিন্তু তোদেরকে ক্লাস 11-এ গিয়ে এক্সপ্লেন করাতে হবে। এই ক্লাস 10-এ কিন্তু এর রিজনটা ঠিকভাবে তুই এক্সপ্লেন করতে পারবি না, সত্যি কথা বলতে। তো এই পুরোটাই দেখবি বেস করে থাকবে 11-এর একটা কনসেপ্ট, সেটা হচ্ছে এসপিডিএফ ইলেকট্রন বিন্যাস। যদি তুই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করিস সেটা হয় 1s2 2s2 2p3। যদি তুই অক্সিজেন করিস সেটা হচ্ছে 1s2 2s2 2p4। আর যদি তুই ফ্লুরিন করিস সেটা হচ্ছে 1s2 2s2 2p5। এই তো হয় ব্যাপারটা। দেখ, কাউন্ট করে 2-এ 2-এ 4 আর 3-এ 7, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা 7, আশা করছি বুঝতে পারছিস। 2-এ 2-এ 4 আর 4-এ 8, 2-এ 2-এ 4 আর 5-এ 9, আশা করছি ব্যাপারটা একটু হলেও বুঝেছিস। এখন বিষয়টা হচ্ছে এই যে পি অরবাইটাল যেটা তুই দেখতে পাচ্ছিস, পি অরবাইটাল সব শিখবি পরে গিয়ে। এইটার মধ্যে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন ধরে, তাহলে ম্যাক্সিমামের হাফ কত বল, 3টে। যদি 6টা বা 3টে ইলেকট্রন থাকে তাহলে সেটা স্টেবল হয়, আর যদি মাঝখানের কিছু থাকে সেটা কিন্তু আনস্টেবল হয়। তুই দেখতে পাচ্ছিস নাইট্রোজেনের মধ্যে 3টে আছে 2p-তে, তাহলে ওটা স্টেবল। তাহলে নাইট্রোজেন কি চাইবে যে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে সে আনস্টেবল হয়ে যাক? একদম চাইবে না। তাহলে নাইট্রোজেনের আয়নন বিভব অনেক বেশি হবে। কার থেকে বেশি? অক্সিজেনের থেকে বেশি হবে। কারণ অক্সিজেনের তুই দেখছিস তো 2p-তে 4 আছে, তার মানে ওর ইলেকট্রন বিন্যাসটা কিন্তু খুব একটা স্টেবল নয়। তাহলে অক্সিজেন থেকে যখন নাইট্রোজেনের দিকে যাচ্ছি আমার আয়নন বিভবটা স্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কথা। আচ্ছা, এবার আমাকে একটা কথা বল, আমি অক্সিজেন থেকে যখন ফ্লুরিনের দিকে যাব, দেখো 2p4 থেকে 2p5 হচ্ছে, তুমি বলো 2p6-এর সব থেকে কাছে কে আছে? 2p5 আছে। তাহলে 2p5-এর মনের মধ্যে একটু আশা আছে যে আমি 2p6-এর মতো হতে পারি কিছুক্ষণের মধ্যেই, সেই জন্য অক্সিজেন তো সেই আশাটা রাখতে পারে না, কারণ সে 2p6 থেকে অনেকটা দূরে আছে। তাহলে কি হবে, অক্সিজেন থেকে যখন ফ্লুরিনে যাবে আয়নন বিভবটা বেড়ে যাবে, কারণ ফ্লুরিন কিন্তু ইলেকট্রন ছাড়তে চাইবে না স্বাভাবিকভাবে, কারণ সে চাইবে আমি একটু পরেই একটা ইলেকট্রন নিলেই তো 2p6 হবো, আমি বেকার বেকার ইলেকট্রন ছেড়ে অক্সিজেনের মতো আনস্টেবল হয়ে যাব কেন?
সেই জন্য অক্সিজেন থেকে যখন ফ্লুরিনে যায় তখন আয়নায়ন বিভব বেড়ে যায়। যারা এই ডিসকাশনটা বুঝতে পারলি না, কোনো ম্যাটার না, আমি খুব ছোট করে বোঝানোর চেষ্টা করলাম। এটা 11-এর এই কেমিস্ট্রি না শিখে হবে না, বুঝতে পারলি তো? আপাতত তোরা বিষয়টা মনে রাখ। ওয়ান শট রিভিশনেও আমি একটুখানি বলেছি বিষয়টা, কিন্তু ওগুলো সব কোনো ব্যাপার না। তুই আপাতত এইটুকুনি মনে রাখলেই হবে। 11-এ যখন উঠবি দেখবি রিজন টিজন সব বলে দেবো, তখন দেখবি দারুণ লাগবে এগুলো। চলো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখা ভালো যে এই ধরনের কেস কিন্তু আরও এক জায়গাতে হয়। কোন জায়গাতে বলতো? ধর লিথিয়াম থেকে আমি যখন বেরিলিয়ামের দিকে যাচ্ছি, আরে ভাই আমরা যখন একটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাব, তখন পারমাণবিক ব্যাসার্ধ তো কমবে। যত পারমাণবিক ব্যাসার্ধ কমবে, তুই চিন্তা করে দেখ, ধর পারমাণবিক ব্যাসার্ধ আস্তে 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 কমছে, তাহলে তত এই যে নিউক্লিয়াস আর এই শেষ কক্ষপথের ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্বটাও তো কমবে। তাহলে যত নিউক্লিয়াস আর ইলেকট্রনের দূরত্ব কমবে, তত তাদের মধ্যখানের আকর্ষণ বলটা বাড়বে। যত আকর্ষণ বল বাড়বে, তত নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে জাপটে আকর্ষণ করে রাখবে, কারণ নিউক্লিয়াস পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ। তাহলে তুই কি ইলেকট্রনটাকে আর সহজে বার করতে পারবি? এখানে যত সহজে বার করবি, এখানটায় বার করতে কষ্ট হবে, এখানটায় বার করতে আরো কষ্ট হবে, এখানটায় বার করতে আরো কষ্ট হবে। ওই জন্য আমরা যত পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাই, আয়নীভবন বিভবটা বাড়তে থাকে, বায়োনাইজেশন শক্তিটা বাড়তে থাকে। কিন্তু কিছু সংখ্যক ব্যতিক্রম এখানে দেখতে পাওয়া যায়। যেমন এই একটা ব্যতিক্রম আছে, চিন্তা করে দেখ। লিথিয়াম থেকে যখন আমরা বেরিলিয়ামের দিকে যাই, তখন হিসাব মতো একদম স্বাভাবিকভাবে আয়োনাইজেশন শক্তিটা বাড়তে থাকে, এটা একদম হওয়ার কথা। কিন্তু দেখা যায় যখন বেরিলিয়াম থেকে আমরা বোরনের দিকে যাই, তখন আয়োনাইজেশন শক্তিটা কমে যায়। এইটারও ব্যাখ্যা ক্লাস 11 থেকেই দেওয়া যায়, বিষয়টা একটুখানি মন দিয়ে শোন। দেখ, আমরা যখন বেরিলিয়ামের কথা বলছি, বেরিলিয়াম না 4 হয় তো, ওই জন্য ওর ইলেকট্রন বিন্যাসটাকে এরকম করে লেখা হয় 1s2 2s2। আর তারপরে যখন বোরন হয়ে যায়, বোরনের যেহেতু 5 হয় না, সেই কারণে বোরনের ইলেকট্রন বিন্যাসটাকে এরকম করে লেখা হয় 1s2 2s2, তারপরে শুরু হয়ে যায় 2p1। এখন বিষয়টা হচ্ছে, আমি তোদেরকে বলেছিলাম না যে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড অনেক বেশি স্টেবল হয়। পি অরবিটালের ম্যাক্সিমাম 6টা ধরে, সেটা সবচেয়ে বেশি স্টেবল, আর না হলে অর্ধটা মানে 3টে, সেটা খুব বেশি স্টেবল। সেমনিই দেখ, 2s এর মধ্যে ম্যাক্সিমাম 2টো ধরে, তাহলে এখানে তো ম্যাক্সিমামটা আছে, তাহলে এটা অনেক বেশি স্টেবল। কিন্তু এখানটায় দেখ আবার একটা টুপি শুরু হয়ে যাচ্ছে, যে টুপিটা অর্ধপূর্ণ, সেই কারণে এটা আনস্টেবল। তাহলে কে বেশি স্টেবল বল? বেরিলিয়াম বেশি স্টেবল। তো বেরিলিয়াম কি তার ইলেকট্রনটা ছাড়তে পছন্দ করবে? উত্তর হচ্ছে না। তাহলে ওই কারণে কিন্তু চিন্তা কর, বোরন তার এই টুপির একটা ইলেকট্রনকে তো খুব সহজে ছেড়ে দিয়ে বেরিলিয়ামের মতো স্টেবল ইলেকট্রন বিন্যাস পেতে চাইবে। কিন্তু এই কারণেই দেখ, বেরিলিয়ামের আয়োনাইজেশন শক্তি অনেক বেশি, মানে বেরিলিয়ামের ইলেকট্রন বার করতে গেলে অনেক বেশি শক্তি লাগবে অ্যাজ কম্পেয়ার টু বোরন। ওই জন্য বেরিলিয়াম থেকে বোরনে আয়োনাইজেশন শক্তি কমলো, আবার বোরন থেকে কার্বনে বাড়বে, কার্বন থেকে নাইট্রোজেনে বাড়লো। এই যে নাইট্রোজেনে যেই বেড়ে গেল, নাইট্রোজেন থেকে অক্সিজেনে যাওয়ার সময় আবার কিন্তু কমবে, কারণ ওই একটাই, ঠিক আছে? আবার অক্সিজেন থেকে ফ্লুরিনে বেড়ে যাবে। এই হচ্ছে দেখ পুরো ক্রমটা, এটা কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে, ঠিক আছে? খেয়াল রাখিস। চলো, বলেছে নিচের কোন যৌগটিতে আয়নীয় বন্ধনও আছে, সমযোজী বন্ধনও আছে? এটা তো বহুবার করিয়েছি, NH4Cl হবে, উইল বি দ্য কারেক্ট অপশন। NH4Cl আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন সব দেখতে পাওয়া যায়। কিভাবে দেখতে পাওয়া যায়? দেখো, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনসগুলোর তো বুঝতেই পারছিস সমযোজী বন্ধন থাকে, কিন্তু এই যে NH4+ সাথে Cl- এর কি বন্ধন থাকে? আয়নীয় বন্ধন থাকে, তাই না? নেক্সট প্রশ্ন, নেসলার বিকারকে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অ্যাড করলে কোন বর্ণের অদক্ষেপ পাওয়া যায়? তামাটে বর্ণের। এটা সংকেত ফংকেত সমেত করিয়েছি, কিন্তু অজৈব রসায়নের ওয়ান শট রিভিশন, যারা দেখিসনি দেখে নে। সমগণীয় শ্রেণীর পরপর যেখানে দুটি মৌলের কার্বন এবং হাইড্রোজেন পরমাণুর পার্থক্য, দেখো আণবিক ভরের পার্থক্য 14 হয়। এটাকে করিয়েছি তোমাদের অনেকবার। ধরো CH3OH আছে, সেখান থেকে ধরো পরের যিনি আছেন একটু হায়ার হোমোলগ, CH3CH2OH আছে। তাহলে দেখো এইটা থেকে এইটাই যেতে গেলে কিসের পার্থক্য দাঁড়ালো গো? একটা CH2 অ্যাড হলো, তাহলে একটা CH2 অ্যাড হয়, তাহলে অপশন দাগ দিয়ে দিলাম CH2। যদি বলতো কত আণবিক ভরের পরিবর্তন হয়, কার্বনের জন্য পারমাণবিক ভর 12, দুটো হাইড্রোজেনের জন্য 2, তাহলে আণবিক ভরের পরিবর্তন হচ্ছে 14 ইউনিট। আশা করছি এগুলো এখন আর কাউকে করাতে হবে না, এগুলো তোমরা খুব সহজে পারবে এখন। চলো, তাহলে দেখো একটা পেজ কিন্তু ফিনিশ হয়ে গেল, 15 নম্বর প্রশ্ন পর্যন্ত হয়ে গেল। এবার চলে যাই পরের পেজের মধ্যে কি আছে, মারাত্মক ভালো প্রশ্ন, দেখা যাক কি বলেছে। বলেছে এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার মেনশন করলো 2 গ্রাম হাইড্রোজেন। আচ্ছা, হাইড্রোজেনের আণবিক ভরটাই তো 2, মানে এসটিপিতে আণবিক ভর পরিমাণ হাইড্রোজেন দিয়েছে। আচ্ছা, নাইট্রোজেনটাও 28 গ্রাম দিয়েছে, মানে নাইট্রোজেনের আণবিক ভর পরিমাণ নাইট্রোজেন দিয়েছে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডেরও তো আণবিক ভর পরিমাণই দিয়েছে। এবার তোরা তো জানিস যে এসটিপিতে যদি আমি প্রত্যেকটা গ্যাসকে তার আণবিক ভর পরিমাণ নিই, তার মানে প্রত্যেকেরই আয়তন হচ্ছে 22.4 লিটার। এই ব্যাপারটা তো আমি বলে বলে ফেরা হয়ে গেছি মনে হয়, প্রচুর বলেছি এই ব্যাপারটাকে। আমি এতগুলো সেট করেছি, প্রত্যেকটা সেটের মধ্যে এই কথাটাকে বলে বলে এসেছি,
ঠিক আছে, তাহলে কোনটার আয়তন বেশি কি হবে? তিনটেরই আয়তন সমান। আশা করছি ব্যাপারটা বোঝা গেছে যে আণবিক ভর পরিমাণ নেওয়া মানে 1 মোল পরিমাণ নেওয়া, 1 মোল পরিমাণ যে কোনো গ্যাস নেওয়া মানেই তার আণবিক এসটিপিটার আয়তন 22.4 লিটার। এগুলো মুখস্থ হয়ে গেছে ছেলেমেয়েদের এখন, ঘুমের ঘোরেও শুনতে পায় মনে হয়। চলো নেক্সট। বলে দিয়েছে যে কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে গামা এ এবং গামা আর হলে, তো স্বাভাবিকভাবে জানিস প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা কি হয়? আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক, তাই না? তাহলে স্বাভাবিকভাবে আপাত প্রসারণ গুণাঙ্কের সাথে পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক যোগ করলে তবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হয়। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের যে মানটা আছে সেটা বড় অ্যাজ কম্পেয়ার টু আপাত প্রসারণ গুণাঙ্ক। এটা তো একদম সহজ ছিল। নেক্সট প্রশ্ন, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক, মনে রাখবে কথাটা, বেগুনি বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয় আর লাল বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন হয়। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এটা সর্বাধিক বলেছিল তো? হ্যাঁ সর্বাধিক। চলো, বলেছে কোনো উত্তল লেন্সে বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্বের মান যথাক্রমে 10 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার। রৈখিক বিবর্ধন কত? রৈখিক বিবর্ধন কি হবে? প্রতিবিম্ব দূরত্ব মানে 20 ডিভাইডেড বাই বস্তু দূরত্ব মানে 10। তাহলে বিবর্ধন কত হয়ে গেল বলো? 2। 2 উইল বি দ্য কারেক্ট অপশন। নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে বদ্ধবর্তনীতে কোনো কোষের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কোষের অভ্যন্তরীণ রোধ বৃদ্ধির সাথে সাথে কি হয়? আচ্ছা, তার মানে আমরা তো দেখো সমীকরণ জানি, ই ইকুয়াল টু ভি প্লাস আই আর, এই ব্যাপারটা তো তোমরা প্রত্যেকে জানো। এখন ভি ইকুয়াল টু কি হবে বলো? ই মাইনাস আই আর হয়ে যাবে। এবার আমার কথাটা শোনো একটুখানি, যদি অভ্যন্তরীণ রোধটা বাড়তে থাকে তাহলে এই আই আর টার্মটা বাড়তে থাকবে। আই আর টার্ম যত বৃদ্ধি হবে, সামনে দেখো একটা মাইনাস আছে বলে ভি এর মানটা তত কি হবে? কমতে থাকবে। তাহলে কি হয়ে যাবে? উত্তর হ্রাস পায় হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। দেখো এটা একটা ম্যাচিং প্রশ্ন দিয়েছে। ম্যাচিং প্রশ্ন কেন বলছি দেখো, দেখো 3 আর 2 5 আছে। তোমাকে বলেছে স্টার চিহ্নিত জায়গাটার মধ্যে নিচের কোনটা বসবে। খেয়াল করে দেখো তো, 3 আর 2 5 আছে ভর সংখ্যা, এখানটা 4 আছে। তার মানে তোমাকে দেখতে হবে কোনটার ভর সংখ্যা 1 আছে, কারণ এখানটা তো যদি একটা 1 চলে আসে তাহলে 4 আর 1 মিলিয়ে 5 হবে। এদিকেও 5 হলে এদিকেও 5 হতে হবে। তাহলে এখানটা আমি দেখতে পাচ্ছি 1 আছে, এখানটা আমি দেখতে পাচ্ছি 1 আছে, মানে প্রথমেই এই দুটো বাদ হয়ে গেল। এবার দেখো নিচে আমি দেখতে পাচ্ছি 1 যোগ 1 2 আছে, এখানটাতেও দেখো 2 আছে, মানে নিচে আর কিছু বসবে না, তার মানে নিউট্রন, এটাই অপশন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বলেছে কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? ভাই যেটা আয়নীয় যৌগ হবে তার গলনাঙ্ক সবচেয়ে বেশি হবে। চিনি সমযোজী, ন্যাপথালিন সমযোজী, মোম সমযোজী, সোডিয়াম ক্লোরাইড উইল বি দ্য কারেক্ট অপশন। আশা করবো ব্যাপারটা বুঝে গেছো। গলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের জন্য কে দায়ী? ভাই আয়ন দায়ী না, ক্যাটায়ন অ্যানায়ন্স গুলো স্মরণের জন্যই তো হয়। তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট অপশন। চলো, হয়ে গেল সব কটা শেষ। এবার চলো দেখে নি ভিএসএ কিউতে কি কি বলে দিয়েছে। প্রথম প্রশ্নটা দেখো দিয়েছে কৃত্রিম উপগ্রহগুলি ড্যাশ স্তর থেকে পৃথিবীকে আবর্তন করে। আমার মনে হয় প্রত্যেকটাই জিনিস তোদেরকে কভার করিয়ে দিয়েছি, তাও আমি পরীক্ষার আগে একটা ভিডিওর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু টার্মস, এগুলো আমি পরীক্ষার সময় দেবো, কিন্তু ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার আগের দিনই ভিডিওটা যাবে ওটা, যে কিছু মোস্ট ইম্পর্টেন্ট টার্মস যেগুলোকে তোমাকে মনে রাখতেই হবে পরীক্ষার জন্য, সেই একটা ওয়ান শট একটা ভিডিও যাবে, হয়তো 10 মিনিট কি 15 মিনিটের ভিডিও হবে, যার মধ্যে তোর পুরো বইয়ের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞার টার্মস গুলোকে দেওয়া থাকবে, যে এগুলোকে তুই দেখে যাস ভাই অন্তত একবার, যেগুলো মিস হয়ে যায় ছেলেমেয়েদের পরীক্ষার আগের দিন। যাক চলো, তোমাদেরকে যতটা সাহায্য করা যায় আমি করবো, যতটা রিভিশনে সাহায্য করা যায় সেগুলো সব দেখে নেবো, দেখা যাক। তাহলে এটার অ্যান্সার কি হবে ভাই? এটা তো খুব সহজ তাই না? এক্সোস্পিয়ার হবে। এক্সোস্পিয়ার স্তরের মধ্যেই তুই দেখবি কৃত্রিম উপগ্রহ প্রদক্ষিণ করছে, মহাকাশ স্টেশন এখানে অবস্থান করে। এক্সোস্পিয়ারের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর, তাই না? চলো, আচ্ছা আরেকটা কথা বলি, থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার যে দুটো স্তর আছে তাদের একটা সংযোগ স্থল আছে, সেই সংযোগ স্থলটার নাম কি প্রত্যেকে বলবে কমেন্ট সেকশনের মধ্যে। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। একটা ভালো প্রশ্ন দিয়েছে, বলেছে ডি বাই কে এ, ডি বাই কে মানে বুঝতে পারছো এটা তাপীয় রোধ দিয়ে দিয়েছে। আচ্ছা, বলেছে এই রাশিটির মান বৃদ্ধি পেলে বস্তুর তাপ পরিবহনে বাধার ক্ষমতা বাড়ে। এত তাপীয় রোধের মান যদি বৃদ্ধি পায় তাহলে তাপ পরিবহনে বাধার ক্ষমতা তো বাড়বেই। তাহলে এটা কি হয়ে গেল বলো? সত্য হয়ে গেল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। এইটা একটা খুব ভালো প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। বলেছে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের কোনো উত্তল লেন্স থেকে বস্তুকে কত দূরে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 1 হবে। দেখো উত্তল লেন্সের কথা বলে দিয়েছে, তোমরা প্রত্যেকে জানো উত্তল লেন্সের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন 1, তার মানে বস্তুর দৈর্ঘ্য আর প্রতিবিম্বের দৈর্ঘ্যটা সমান। একটাই কেসের মধ্যে হয়, কোন কেসে? যখন বস্তুটাকে 2f এ রাখা হয়। বলো হ্যাঁ একদম।
তাহলে বস্তুকে যদি আমি 2f দূরত্বে রাখি তখনই কিন্তু আমার প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দৈর্ঘ্য, বস্তু দৈর্ঘ্য সমান হবে, যার ফলে রৈখিক বিবর্তনটা 1 হবে। তাহলে এবার বলো আমাকে কি চেয়েছে, বস্তু দূরত্ব চেয়েছে। তাহলে এবার শোনো, তাহলে বস্তু দূরত্ব কত বলো, 2f একদম। তাহলে এখানে দেখো এফ এর ভ্যালু দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার, তাহলে বস্তু দূরত্ব কত হয়ে যাবে, 2 × 10 সেন্টিমিটার ইকুয়াল টু 20 সেন্টিমিটার। আশা করছি প্রত্যেকের কাছে বিষয়টা বোঝা গেছে। বলেছে সুস্থ চোখের দূরবিন্দু কোথায় অবস্থিত, অসীমে অবস্থিত, এটা সবাই জানিস, আমি আশা করতে পারি। নিকট বিন্দু কোথায় অবস্থিত, কমেন্ট করে জানাবে। কমেন্ট কিভাবে করবে, কেমন লাগলো ভিডিওটা সেটা লিখে তারপরে করবে। চলো দেখা যাক। বিওটি কোন ভৌত রাশির একক, বিওটি হচ্ছে তড়িৎ শক্তির একক। এটা কিন্তু মাধ্যমিকের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। আচ্ছা আরেকটা বলি, বিওটিকেই কিন্তু কিলোওয়াট আওয়ার বলা হয়ে থাকে। ঠিক আছে, আমার যে চলতড়িতের অঙ্কের ভিডিওটা আসছে ওটার মধ্যে কিন্তু বিওটির অঙ্ক করানো রয়েছে। যারা যারা বিওটির অঙ্ক পারিস না ওই ভিডিওটা দেখে নিস। আলোর প্রমাণের ভিডিও, এর পরের ভিডিওটাই আলোর প্রমাণের ভিডিও হবে, তারপরের ভিডিওটাই চলতড়িতের ভিডিও হবে। ঠিক আছে, আর তারপরে যদি সময় থাকে তো পর্যায় সারণীর ভিডিও আসবে। আমি তোকে কথা দিয়ে রাখলাম, আমি এরপরে আর এখন হুট করে আর কোনো শর্ট কোয়েশ্চেনের ভিডিও দেবো না। একদম লাস্টে যদি সময় থাকে আরেকটা পেজ দিয়ে দেবো, আর দুটোই পেজ বাকি আছে যেগুলো সবই তোরা পারবি। এবার একটুখানি মন দিয়ে শোনো পরেরটা। নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় তা কোন সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার দিয়ে ব্যাখ্যা করা যায়। আমি বলবো ডেল এমসি স্কোয়ার লিখতে, ই ইকুয়াল টু ডেল এমসি স্কোয়ার। আশা করছি ব্যাপারটা প্রত্যেকে বুঝতে পেরেছিস, যেটা আইনস্টাইনের ভর শক্তি তুল্যতা সূত্র, যেখানে ইটা কিন্তু হচ্ছে এনার্জি বা শক্তি, এমটা এই যে ডেল এমটা হচ্ছে দেখো ভরের পরিবর্তন, আর সি স্কোয়ারটা হচ্ছে আলোর বেগের স্কোয়ার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে, আমার পেনটা পড়ে গেল। নেক্সট প্রশ্নটা বলেছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয় ভাই, ভারী জল যেটাকে D2O বলা হয়, আর একটা হচ্ছে গ্রাফাইট, অনেকবার বলেছি এই দুটো। নেক্সট প্রশ্ন দেখা যাক, বলেছে কপার ধাতু, এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। একটা কথা মাথায় রাখবি, এই বছরের মাধ্যমিকে এই বিশুদ্ধীকরণ থেকে কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে। এবং এই যে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টারটা আছে, আমি জানি না ছেলেমেয়েরা এটাকে কেন পড়ে না, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু বিশাল নাম্বার থাকে পরীক্ষায়। চ একটুখানি দেখা যাক, এই অ্যানোড মাঠফাট সব কিন্তু এই জায়গাটা থেকেই। কপার ধাতুর বিশুদ্ধীকরণে বলেছে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে, খেয়াল রাখবি আমি এখান থেকে পুরো ব্যাপারটাকে লিখে দিচ্ছি। কপার ধাতুর বিশুদ্ধীকরণে তড়িৎ বিশ্লেষ্য রূপে পাওয়া যায় মানে ব্যবহার করা হয় 5 থেকে 10% H2SO4 মিশ্রিত 15% কপার সালফেটের অবশ্যই জলীয় দ্রবণ। ঠিক আছে, খুব ভালো করে পড়বে এটাকে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা কথা বলি, ভালো করে শোনো, অনেক সময় ব্লিস্টার কপার বলে একটা জিনিস জিজ্ঞাসা করে, আমি আমার ভিডিওর মধ্যে ব্লিস্টার কপারটাও কিন্তু কভার করেছিলাম। তুই সবসময় জানবি যে ব্লিস্টার কপার কিন্তু অশুদ্ধ কপার, রাসায়নিক পদ্ধতির দ্বারা যে অশুদ্ধ কপারটা পাওয়া যায় সেটাকেই ব্লিস্টার কপার বলে। এই ব্লিস্টার কপারের মধ্যে 97 থেকে 98% কিন্তু পিওর কপার থাকে, যেই কপারটাকে বিশুদ্ধীকরণ বা নিষ্কাশনের জন্যই কিন্তু এই পুরো পদ্ধতিটা করা হয়। নেক্সট প্রশ্ন দেখা যাক, হেবার পদ্ধতিতে উদ্দীপক হিসাবে অ্যালুমিনা এবং কেটুও চূর্ণের মিশ্রণের পরিবর্তে আর কি ব্যবহার করা যায়, মলিবডেনাম ব্যবহার করা যায়। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক, বলেছে এন সংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনে, আচ্ছা অ্যালকেন, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। অনেকে এগুলো পারে না জানিস তো, আমি জানি না কেন। অ্যালকেনে সাধারণ সংকেত লিখে দিলেই তো হয়ে যায় ভাই, CnH2n+2। তাহলে কার্বন পরমাণুর সংখ্যা যদি n হয় তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হয়ে যাবে, 2n+2 হয়ে যাবে। খেলাটা তখনই ঘুরতো যদি এখানটায় বলে দিত 2n সংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। প্রত্যেকে ভিডিওটার নিচে যদি পারিস কমেন্ট করে লিখতে পারিস কিন্তু একটুখানি। চলো এইবার দেখা যাক, এইটা একটা দেখো বিক্রিয়া দিয়ে প্রশ্ন দিয়েছে, বলেছে CaC2+2H2O এ বলে একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে প্লাস CaOH এর হোল টুয়াইস। আজকের পেপারটা কিন্তু খুব ভালো পেপার আছে, অনেক ভালো ভালো প্রশ্ন আছে। এবার শোন একটুখানি মন দিয়ে, Ca আছে, একটু ব্রেকডাউন করি তো এই জিনিসটাকে। আমি ব্রেকডাউন করলে আমি হাইড্রোজেন কটা পাচ্ছি বলো, 4টে পাচ্ছি। অক্সিজেন কটা পাচ্ছি বলো, 2টো পাচ্ছি, তাই তো। অক্সিজেন দেখো 2টো, হাইড্রোজেন 2টো 2টো 4টে। এবার আমাকে একটা কথা বলো, এখান থেকে এই যে C2 আছে সেটা দেখো এখানটায় কোথায় ইউটিলাইজ হয়নি, তার মানে এই প্রোডাক্ট এর মধ্যে C2 জিনিসটা তো থাকবেই, একদম বুঝতেই পারছি। দেখো একটা কথা ভালো করে, CaOH এর হোল টুয়াইসটাকে আমি একদম কাকে শেখাচ্ছি, এটা যে এই জিনিসটা কোনোদিন দেখেইনি,
সেও যাতে অ্যান্সার লিখতে পারে পরীক্ষার হলে বসে, তাকে শেখাচ্ছি। দেখো ক্যালসিয়াম একটা ছিল এখানটাতে, প্রোডাক্টের মধ্যে ক্যালসিয়াম একটা ইউটিলাইজ হয়ে গেছে। বলো এখানটাতে হাইড্রোজেন কটা আছে? তুমি বলবে হাইড্রোজেন দুটো আছে স্যার CaOH এর হোল টুয়াইস এর মধ্যে। অক্সিজেন কটা আছে? দুটো আছে। আচ্ছা অক্সিজেন তো তোমার রিয়াক্ট্যান্টের মধ্যেও দুখানাই ছিল, তাহলে দুখানা অক্সিজেন ইউটিলাইজড হয়ে গেল, আর অক্সিজেন পড়ে নেই। বলো হাইড্রোজেন কটা ছিল? চারটে ছিল, তার মধ্যে কটা হাইড্রোজেন ইউটিলাইজ হয়ে গেছে প্রোডাক্টের মধ্যে? তুমি বলবে স্যার দুটো হয়ে গেছে, তাহলে কটা হাইড্রোজেন পড়ে রয়েছে? দুটো হাইড্রোজেন পড়ে রয়েছে, তাহলে আর কোনো উপায় নেই, এই C2 পাশে একটা H2 বসিয়ে দাও। এইটাই হচ্ছে দেখো তোমার A, C2H2। C2H2টার নামটা চেনা চেনা মনে হচ্ছে, নামটা কি? অ্যাসিটিলিন। এইরকম ভাবে তোমাকে বুঝতে হবে কিন্তু পরীক্ষাতে। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার আছে। দেখো আমি কিন্তু এই জিনিসটা কাউকে বললাম না যে এটা হবে, আমি তোমাকে বার করে দেখালাম যে এটাই হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা মানে বুঝতেই পারছো, একটা সেট কমপ্লিট, আবার একটা পরিবেশের জন্য ভাবনার প্রশ্ন শুরু। বলেছে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? এটাও তো এক্সোস্ফিয়ার হবে। হয়েছে, চলো। বলেছে কোন ধরনের কয়লার তাপন মূল্য সবচেয়ে বেশি? এটা অ্যান্থ্রাসাইট হবে। নেক্সট প্রশ্ন দেখা যাক, তুষার জ্বালানি কাকে বলে? এটা মিথেন হাইড্রেটকে বলে, প্রচুর করিয়ে দিয়েছি এই জিনিসটা। মিথেন হাইড্রেটের সংকেত কি ভাই? কমেন্টের মধ্যে জানো। বলেছে এমন একটি অধাতুর নাম লেখো যা তাপ পরিবাহিতাঙ্ক সর্বোচ্চ। এটা হীরক হবে বা হিরে হবে। নেক্সট প্রশ্ন দেখা যাক, কোন লেন্স সর্বদা অসৎ বিম্ব তৈরি করে? তাহলে অবতল লেন্স হবে। যদি সর্বদা না বলতো, কোন লেন্স শুধু বলতো অসৎ বিম্ব তৈরি করে, তাহলে অবতল হতো উত্তল হতো। কিন্তু যদি সর্বদা বলে দেয় তাহলে শুধুমাত্র অবতল লেন্সই হবে। এটা যদি, আচ্ছা এটা যদি দর্পণে বলতো যে কোন দর্পণ সর্বদা অসৎ বিম্ব তৈরি করে, তাহলে কিন্তু সেটা উত্তল দর্পণ হতো। ঠিক আছে, চলো। এক ব্যক্তি লাল বর্ণের জামা পরে আছে, নীল আলোতে জামার রং কি হবে? কালো হয়ে যাবে। এটা তো বাচ্চাদের প্রশ্ন হয়ে গেল, 7-এ পড়ানো এইসব। নেক্সট, স্লিপ রিং বলতে, আচ্ছা স্লিপ রিং ব্যবহার করা হয় কোন যন্ত্রে? এটা ডায়নামো হবে। ডায়নামোতে স্লিপ রিং ইউজ করা হয়। নেক্সট প্রশ্ন, নাইট্রোজেনে কোন হ্যালাইড বিস্ফোরক দ্রব্য রূপে ব্যবহৃত হয়? NCl3, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, যেটা বিস্ফোরক দ্রব্য রূপে ব্যবহার করা হয়, অনেক বোম ফোম তৈরি করতে ইউজ করা হয় এটাকে। দেখো নেক্সট প্রশ্ন, এটাকে অনেক সময় নাইট্রোজেনের ট্রাইহ্যালাইড বিস্ফোরক রূপে ব্যবহার করা হয়, সত্য না মিথ্যা? এটাও জিজ্ঞাসা করে। ট্রাইহ্যালাইড মানে তিনখানা হ্যালোজেন যুক্ত নাইট্রোজেন, এটা সত্য হবে কিন্তু। ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় এমন একটি জৈব গ্যাসের নাম লেখো। অ্যাসিটিলিন হবে। দেখবে অ্যাসিডিলিনের যখন আমি ওয়ান শট রিভিশনের মধ্যে জৈব রসায়ন পড়িয়েছিলাম, ওখানে বলেছিলাম অ্যাসিডিলিনের ব্যবহার অক্সি অ্যাসিডিলিন শিখায় ব্যবহার করা হয়। আচ্ছা এর গঠন সংকেত লেখো। গঠন সংকেত কি ভাই? এই তো, ঠিক আছে। আশা করবো পুরোটা ক্লিয়ার, আর কোনো প্রশ্ন নেই। স্বাভাবিক, এটাই জৈব রসায়নের প্রশ্ন, আর লাস্ট প্রশ্ন ওটাই থাকে। চলো তাহলে মোটামুটি পুরো ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। যার যার ভিডিওটা ভালো লেগেছে প্রত্যেকে একটা লাইক করে দিস। আর ডেসক্রিপশন সেকশনে আমার ইনস্টাগ্রামের সেকশনটা থাকে, পারলে একটুখানি ফলো করিস, বিকজ কিছুদিন পর থেকে তোদের সাথে আর এরকম প্রশ্নের মাধ্যমে আলাপ হবে না, স্বাভাবিক। তো তখন যেন কন্ট্যাক্টটা থাকে, যাদের সাথে এত বড় একটা কমিউনিটি তৈরি হলো। সো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার টেয়ার করিস বন্ধুদের সাথে, যাতে প্রচুর ছেলে মেয়ে এগুলো দেখতে পায়। আর আরেকটা কথা বলার, সেটা হচ্ছে আলো আর চলতরিতের ভিডিও যারা বলছিস দাদা আসবে না, আসবে, আসবে। লাস্ট মোমেন্ট রিভিশন তো আসবে, একদম কনফার্ম আসবে। চলো।